সূর্য রাশি পরিবর্তন করছে 15 জুন 2025। অবস্থান করবে হচ্ছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে যে মুহূর্তে সূর্য প্রবেশ করবে সেই মুহূর্তে অবস্থান করছে বুধ এবং দেবগুরু বৃহস্পতি। সূর্যের এই অবস্থানে 3টি গ্রহের জুতি তৈরি হচ্ছে এই মিথুন রাশিতে। তো এর কি প্রভাব পড়বে কুম্ভ রাশির ক্ষেত্রে, এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। কোন দিক থেকে বিশেষ লাভবান হবে কুম্ভ রাশি এই সময়, আবার কোন দিকে সাবধানও থাকতে হবে, সমস্ত কিছু তুলে ধরবো। এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে কুম্ভ রাশি সেগুলোও বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কুম্ভ রাশির সাড়ে সাথী চলছে। আগামী দিনে বহু ভিডিও এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, দেখতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। চন্দ্র রাশির উপরেই এটি আলোচনা করা হচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে সপ্তমপতি। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে 15 জুন সূর্য রাশি পরিবর্তন করবে, মিথুন রাশিতে অবস্থান করবে। সেই সময় মৃগশিরা নক্ষত্রে থাকবে। তারপরে 23শে জুন চলে আসবে আদ্রা নক্ষত্রে, যেটা হচ্ছে রাহুর নক্ষত্র, আর মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। তারপরে জুলাই মাসের 6 তারিখে আসবে পুনর্বসু নক্ষত্র, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই 3টি নক্ষত্রে গোচর সম্পন্ন করবে। আর যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে এই মিথুন রাশিতে, এই মিথুন রাশি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর। তো মিথুন রাশির অধিপতি বুধও সঙ্গে থাকছে। বুধের সাথে থাকছে এবং বুধ নিজের ঘরে অবস্থান করছে। বুধের মিথুন রাশিটা হচ্ছে সাধারণ রাশি এবং দেবগুরু বৃহস্পতিও অবস্থান করছে এই ঘরে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর এবং লাভের ঘরের অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান। অর্থাৎ বুধ আর দেবগুরু বৃহস্পতির তো জুতি আগে থেকেই রয়েছে। এবার সূর্য প্রবেশ করলে 3টি গ্রহের জুতি তৈরি হচ্ছে এবং 3টি গ্রহের সপ্তম দৃষ্টি একেবারে ওই লাভের ঘরে যেই পড়ছে। খুবই একটা ভালো সময়ের সূচনা এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এর আগে যে আলোচনাগুলো করলাম, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আদ্রা নক্ষত্রে, তারপরে শুক্রের পরিবর্তন, তারপরে মঙ্গলের পরিবর্তন নিয়ে বহু কিছু আলোচনা করেছি। এবার যে গ্রহদের মানচিত্রটা উঠে আসছে কুম্ভ রাশির ক্ষেত্রে, সত্যিই খুব ভালো অবস্থান হতে যাচ্ছে। একদিকে শুক্র 3য় ঘরে মেষ রাশিতে অবস্থান করছে এবং তার মূল ত্রিকোণ রাশি ভাগ্যের ঘরকে দেখছে। শুক্র নিজের মূল ত্রিকোণ রাশি ভাগ্যের ঘর তুলা রাশিকে দৃষ্টি দিচ্ছে। ভাগ্যের ঘরের অধিপতির দৃষ্টি। তারপরে আবার শুক্র 28 তারিখে রাশি পরিবর্তন করে চলে আসবে শুক্রের ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি। এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো পরিবর্তন হবে শুক্রের। এবার সূর্যের যে পরিবর্তন, সূর্য শুক্রের ঘর থেকে বেরিয়ে চলে আসলো, যেটা অশান্তি, গণ্ডগোল, মনোমালিন্য সূর্যের কিন্তু এই 4র্থ ঘরে থাকাকালীন হচ্ছিল। বাড়িতে কলহ এরকম জিনিসটা তৈরি হয় 4র্থ ঘরে যখন সূর্য অবস্থান করে। তো সূর্য এবার চলে আসলো পঞ্চম ঘরে, সপ্তমপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান। দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান এবং বুধের সাথে অবস্থান। দেবগুরু বৃহস্পতি আর সূর্যের যখন জুতি তৈরি হয়, এটা সর্বশ্রেষ্ঠ জুতি। এবং বুধের সাথে সূর্যের জুতি তৈরি হচ্ছে, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। পঞ্চম ঘরে এই জুতি তৈরি হচ্ছে। সূর্য যে মুহূর্তে পঞ্চম ঘরে অবস্থান করবে সেটা নক্ষত্র হচ্ছে মৃগশিরা, আর বুধ অবস্থান করছে আবার সে সময় আদ্রা নক্ষত্রে। আবার দেবগুরু বৃহস্পতিও আদ্রা নক্ষত্রে অবস্থান করছে। আবার অপরদিকে আবার কর্মের ঘরের অধিপতি মঙ্গল 7ম ঘরে অবস্থান করছে কেতুর সাথে, আর রাশির উপর রাহু অবস্থান করছে। তাহলে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিটা পড়ছে, পঞ্চম দৃষ্টি তো ভাগ্যের ঘরে পড়ছে। ভাগ্যের ঘরের অধিপতি শুক্র যেরকম নিজের ঘর ভাগ্যের ঘরকে দেখছে, সেরকম দেবগুরু বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি লাভের ঘরে পড়ছে, আবার রাশির উপরও পড়ছে। রাশির উপর রাহু অবস্থান করছে। রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। কত সুন্দর একটা সংযোগ তৈরি হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে, অদ্ভুত সংযোগ। মানে এখন উন্নতির চরম দুয়ারে যাচ্ছে এই কুম্ভ রাশি। তার উপরে আবার এই 3টি গ্রহ পঞ্চম ঘরে অবস্থান। পঞ্চম ঘর থেকে তো অনেক কিছুই দেখা হয়। পঞ্চম ঘর শিক্ষা দীক্ষার ঘর, সন্তানের ঘর, সোশ্যাল মিডিয়ার ঘর, সামাজিক পরিচিতির ঘর। পঞ্চম ঘর হচ্ছে কি নবম ঘর। নবম ঘরটাকে তো কি বলা হয়, যে ভাগ্যের ঘর। তো ভাগ্যের যে চমক, যে চমকাবে, ভাগ্য যে চকচক হবে, সেটা বিচার করা এই পঞ্চম ঘর থেকে। পঞ্চম ঘর হচ্ছে কি নিজের বিদ্যা দ্বারা কামাই করা ধন। কারণ এই ঘরে যে গ্রহই বসবে তার কিন্তু দৃষ্টি পড়বে, সেই সপ্তম দৃষ্টি পড়বে একদম লাভের ঘরে।
তো লাভ জিনিসটা কখন আসবে? কর্ম করব তারপরেই তো লাভ আসবে। তো যে কোনো কাজ করতে গেলে তো একটা নলেজ, একটা শিক্ষার প্রয়োজন। তো সেই শিক্ষাটাই পঞ্চম ঘর থেকে বোঝা যায়, বুঝতে হয়। আবার পঞ্চম ঘর কিন্তু রাজনীতিকেও মানে বুঝায় যে রাজনীতি করা যাবে কি না। যদি শুভ গ্রহ এখানটাতে অবস্থান করে তাহলে খুব ভালো প্রভাব দেয়। পঞ্চম ঘর থেকে সাধনা, মন্ত্র জপ এই সমস্তও কিন্তু দেখা হয় যে এর প্রভাব কতটা থাকবে, ইষ্টদেবীর আশীর্বাদ পাওয়া যাবে কি যাবে না। অর্থাৎ ইষ্টদেবীর সন্ধান এই পঞ্চম ঘর থেকেই করা হয়। পঞ্চম ঘর হচ্ছে কি অন্তর্চেতনা, আন্তরিক ভাবনা, শেখার ভাব অর্থাৎ শিক্ষা, নিজের গুণ, প্রতিভা সমস্ত কিছু কিন্তু এই পঞ্চম ঘর থেকে দেখা হয়। তো যাই হোক, পঞ্চম ঘরে একসাথে তিনটি গ্রহের অবস্থান এবং তিনটি গ্রহের জ্যোতির যে দৃষ্টির প্রভাব একদম লাভের ঘরে যে পড়ছে, লাভ এই সময় একাধিক উপায়ে এই কুম্ভ রাশি লাভ করতে যাচ্ছে। তবে শিক্ষার দিক থেকে বিশেষভাবে লাভবান হবে কুম্ভ রাশি এই সময়কালে। তো 15ই জুন যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে সেই সময় মৃগশিরা নক্ষত্রে থাকবে। মৃগশিরা নক্ষত্রে 22শে জুন পর্যন্ত থাকবে। আবার এই সময় বুধ আদ্রা নক্ষত্রে থাকছে এবং দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকছে। তো মৃগশিরা নক্ষত্রর সিম্বল হচ্ছে কি হরিণের মাথা, তার দুটি সিং, অর্থাৎ একটা হরিণকে বোঝানো হয়েছে। এবার কি হয় যে বনে কিন্তু হরিণ যথেষ্ট শোভা পায়, বনের শোভা কিন্তু হরিণ, এবং যার জন্য এই সময়কালে এই কুম্ভ রাশির ক্ষেত্রে প্রতিভা জিনিসটা উঠে আসবে, নিজের ভিতরের গুণগুলো প্রকাশিত হবে, সমাজে লোকে জানতে পারবে প্রতিভা জিনিস, নিজের গুণগুলো উঠে আসবে সমাজে, সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে। এবার এইগুলো বৃদ্ধি পাওয়া মানে ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাওয়া, যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে এই জিনিসগুলো উঠে আসবে। এবং তারপর হচ্ছে কি হরিণ থেকে দুরন্ত গতি, হরিণ তো প্রচণ্ড ছুটাছুটি করে, দুরন্ত গতিতে ছোটাছুটি করে, তাহলে এই জিনিসটাও উঠে আসছে আবার, যে কর্মক্ষেত্রে যথেষ্ট গতি জিনিসটা চলে আসবে, যেগুলো ছিল না বা ছিল যতটা ছিল তার থেকে আরও অত্যধিক হতে যাচ্ছে এই কুম্ভ রাশির সেই গতি। সন্তানের শিক্ষা দীক্ষার যথেষ্ট উন্নতি, এবং সন্তান যে কর্মই করবে সেই কর্মে যথেষ্ট গতি চলে আসবে, ভালো একটা পজিশন চলে আসবে। এছাড়া কি যে এই হরিণের নাভিতেই কিন্তু কস্তুরী থাকে, যার গন্ধে কিন্তু হরিণও পাগল হয়। তো একটা খোঁজ প্রকৃতির জিনিস আসছে, খোঁজ গবেষণা এই সমস্ত জিনিস। এবার পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর, সন্তানের শিক্ষা। তাহলে এই সময়কালে যারা শিক্ষার সাথে জড়িত রয়েছেন, রিসার্চ জাতীয় বিদ্যা, যারা গবেষণার ক্ষেত্রে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে, শিক্ষার দিক থেকে চরম উন্নতির জায়গায় যাবে এই গোচরে। আবার এই মৃগশিরা নক্ষত্র তো চট করে কাউকে বিশ্বাসও করে না, বিশ্বাস ভঙ্গের ব্যাপার থাকে। তো এই সময়কালে আবার নিজের লোক কিংবা বাইরের লোকের উপর বেশি বিশ্বাসও করা যাবে না, তাহলে কিন্তু আবার বিশ্বাস ভঙ্গ হবে। তো এই দিক থেকে সাবধান। তো বিশ্বাস ভঙ্গের ব্যাপারটা যেন না উঠে আসে সেইভাবেই চলাফেরা করতে হবে। এরপরে 23শে জুন থেকে একদম 5ই জুলাই পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্রতে। এর মাঝখানে আবার বুধ রাশি পরিবর্তন করে নেবে, বুধ চলে যাবে একদম তার ওই কর্কট রাশিতে ঢুকে যাবে, একদম ষষ্ঠ ঘরে অবস্থান করবে, অষ্টমপতি আর ষষ্ঠ ঘরে বিপরীত রাজ্য। আবার ওদিকে শুক্রও কিন্তু এর মাঝখানে আবার রাশি পরিবর্তন করবে, একদম 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে তৃতীয় ঘর মেষ রাশি থেকে চলে আসবে একদম সুখের ঘর বৃষ রাশিতে। শুক্র কিন্তু নিজের ঘরে অবস্থান করবে এবং তার দৃষ্টিও কিন্তু কর্মের ঘরে থাকবে। এই পরিবর্তনটা যথেষ্ট ভালো। আর এই আদ্রা নক্ষত্রে থাকবে তখন দেবগুরু বৃহস্পতি আর সূর্য, এই সময়কালেও যথেষ্ট ভালো। পঞ্চম ঘর কি বললাম যে এখান থেকে রাজনীতির বিচারটা করা হয়। আদ্রা নক্ষত্রে যখন থাকবে তখন কুম্ভ রাশির যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে লাভবান হবে। এমন কূটনীতিবিদ হবে যে সমাজে এমন কিছু কিছু কাজ করবে যেটা সমাজের খুব চোখে লাগবে এবং প্রশংসার পাত্র হবে। সমাজ অতি সহজে বিশ্বাস করবে এবং বিশ্বাসের পাত্র হবে, প্রশংসার পাত্র হবে, প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে। অর্থাৎ রাজনীতিতে কর্মের দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। এছাড়া যারা সরকারি বেসরকারি কর্মে কাজ করছেন তাদের প্রমোশনেরও যোগ থাকছে এবং তার সাথে আবার ট্রান্সফারেরও যোগ থাকছে, কারণ আদ্রা নক্ষত্র পরিবর্তন জিনিসটা বুঝায়, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন। তাহলে এই পরিবর্তন জিনিসটাও থাকছে, ছোটাছুটি জিনিস থাকছে, পরিবর্তন, ট্রান্সফার। তো কর্মক্ষেত্রে কিন্তু এগুলো উন্নতির যোগ রয়েছে। এবার আদ্রা নক্ষত্রটা কি রাহুর নক্ষত্র, রাহু অবস্থান করছে রাশির উপর আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। এবার সূর্য যেহেতু দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে তাহলে এই জ্যোতির্মিলিত দৃষ্টি রাশির উপর থাকছে, এখানটাতে রাশিকেও বিশেষভাবে প্রভাবিত করছে। তো বিদেশ সংক্রান্ত কাজ এইগুলো যথেষ্ট ভালো হবে। যারা গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত রয়েছেন, অনুসন্ধানের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, গভীর রিসার্চ করছেন কোনো বিষয়ের উপরে, সফটওয়্যারজনিত বিদ্যা,
তারপর কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন এই সমস্ত দিকে যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। এবং তার সাথে কি যুক্তি জিনিসটাও চলে আসবে, যে কোনো কাজ করতে গেলে যুক্তি তর্ক এগুলোও আসবে। এবার রাহুর নক্ষত্র অবস্থান করছে। রাহু একটি পাপী গ্রহ, কিছু না কিছু পাপ প্রভাব তো থাকবে। রাশির উপরে আবার রাহু অবস্থান করছে, তো পাপ প্রভাবটা কেমন থাকবে? যে শিক্ষার ঘরে এই জুতিটা তৈরি হয়েছে, তো সন্তানকে শিক্ষা দীক্ষা সবই দিবে, তার সাথে জেদ দিবে, তারপর তার সাথে আবার অহংকার জিনিসটা দিবে। সূর্য এই রাশিতে অবস্থান করছে, অহংকার জিনিসটাও আসবে, ইগোর প্রবলেম হবে, যার তার সাথে মেলামেশা করতে পারবে না, এই সমস্ত জিনিসেরও সমস্যা থাকবে আর কি। আর কুম্ভ রাশির কিন্তু আবার একটুতে চট করে গায়ে মেখে নেওয়ার স্বভাব রয়েছে, কেউ কিছু বললে একটুতে মেখে নেবে, ওটা নিয়েই চলবে 2-3 মাস টানা। তো এইগুলো জিনিস করলে কিন্তু হবে না। এখন কুম্ভ রাশির যথেষ্ট ভালো সময়। দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের অবস্থান শিক্ষাক্ষেত্রে মারাত্মক সফলতা, যে যেই কাজই করুক সেই কাজে সফলতা। তারপরে ধর্মের কাজে বিশেষ উন্নতি। এই সময়কালে সরকারের দিক থেকে বা বেসরকারি দিকে যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে। কোনো সরকারি ডকুমেন্টস হয়তো আটকে গেছে, সেই কাজগুলো হবে। যাদের বিদেশে যাওয়ার গ্রিন কার্ড, ভিসা ইত্যাদি সমস্যা ছিল, এই সমস্যাগুলো দূর হবে। ভৌতিক সুখ প্রাপ্তি হবে। বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে। মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে। এরপরে 6 জুলাই থেকে চলে আসবে পুনর্বসু নক্ষত্র। এটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করবে সূর্য, আবার দেবগুরু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকছে। তো সূর্য এবার গুরুর সাথে জুতি তৈরি করছে আর গুরুর নক্ষত্রে অবস্থান করছে। ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতির রয়েছে। তারপরে একাগ্রতা জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে। পুনর্বসু নক্ষত্র এর মেন সিম্বলই হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে ধনুষ্বাণ, অর্থাৎ একাগ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে এই পুনর্বসু নক্ষত্রে। সূর্যের এই নক্ষত্রে অবস্থান মানে খুবই একটা ভালো পজিশন। পুনর্বসু নক্ষত্র যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের এই অবস্থান খুবই ভালো অবস্থান, কারণ পুনর্বসু নক্ষত্রে শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছিল। শ্রীরামচন্দ্র, পুনর্বসু নক্ষত্রের সিম্বল কি? ধনুষ্বাণ। ধনুষ্বাণ কার কাঁধে ছিল? শ্রীরামচন্দ্রের কাঁধেই ছিল। এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতাকে অদিতি। অদিতি কে? সূর্যেরই মাতা। আর সূর্য যে বংশ, সূর্য বংশ হচ্ছে কি শ্রীরামচন্দ্রেরই তো বংশ। তো শ্রীরামচন্দ্র আমাদের সবার প্রভু এই নক্ষত্রে জন্ম নিয়েছিলেন। আর সূর্যের এই নক্ষত্রে অবস্থান এই 6 জুলাই থেকে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। এই পুনর্বসু নক্ষত্র সূর্যের অবস্থান, উন্নতি চরম শিখরে উঠবে এই কুম্ভ রাশির। যারা কর্মহীন হয়ে রয়েছেন, যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের চেষ্টা করছেন, খুবই ভালো সময় তাদের জন্য। যারা কোনো সরকারি এক্সামে বসছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ছাত্রছাত্রী স্কলারশিপের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। শিক্ষার্থীদের এই সময়কালে কি একটা একাগ্রতা থাকবে। ধনুষ্বাণ যখনই একাগ্রতা থাকবে তখনই তো লক্ষ্যভেদ হয় ধনুষ্বাণে। তো সেই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে সূর্যের এই অবস্থান। মান সম্মান খ্যাতি যশ সব কিছু বৃদ্ধি পাবে এই সময়কালে, এবং ধনবর্ষার মতন কাজ করবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। যারা শিক্ষাক্ষেত্রে জড়িত রয়েছেন, যারা ট্রেনার হিসাবে সমাজে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময়কালে যেরকম ভৌতিক সুখ বৃদ্ধি পাবে, সেরকম আধ্যাত্মিকতার উপর রুচি থাকবে। সেরকম আবার ধর্মের দিকে যথেষ্ট মানে ধর্মপথে চলা, ধর্মের কথা বলা এই সমস্ত উঠে আসবে। দাম্পত্য জীবনেও যথেষ্ট একটা ভালো খুশির আবহাওয়া থাকবে। মঙ্গলকেতু যদিও অবস্থান করছে, সব থেকে বড় অবস্থান দেবগুরু বৃহস্পতি আর এই সূর্যের জুতি এই পঞ্চম ঘরে উঠে আসছে। পঞ্চম ঘরের সম্বন্ধে যতগুলো বললাম যে এই সমস্ত কারক পঞ্চম ঘর, এই সমস্ত যথেষ্ট মানে সেই দিক থেকে সবগুলো বৃদ্ধি পাবে। কর্মক্ষমতা যতগুলো গুণ ধরে বললাম যে পঞ্চম ঘর এই সমস্ত মানে কারকত্ব রাখে, এই সমস্ত জিনিসে কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে। তো যাই হোক, কুম্ভ রাশি এই সময়কালে কোন উপাচার করবে? মেন উপাচার হচ্ছে কুম্ভ রাশির এই সময়কাল যে গুরুর সাথে সূর্যের জুতি রয়েছে। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখবেন। পিতাকে কোনো সময় অপমান করবেন না, কারণ পিতাকে অপমান করা বা পিতা থেকে ডিস্টেন্স বজিয়ে রাখা, পিতা থেকে দূরে সরে যাওয়া, এগুলো হলে কিন্তু নিজের ভাগ্য নিজেই নষ্ট হবে। পিতার আশীর্বাদ যথেষ্ট প্রয়োজন রয়েছে এই সময়। এবং তার সাথে বলবো 7.5 চলছে, অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন এই কুম্ভ রাশি এই সময়। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরু দীক্ষার প্রয়োজন রয়েছে। গুরুর পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, সেরকম সপ্তম দৃষ্টি লাভের ঘরে, সেরকম আবার রাশির উপর দৃষ্টি থাকছে। তো
তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আগামী দিনে বহু ভিডিও এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন, শুনতে পাবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এই 7.5 শেষ পিরিয়ডে আপনাদের মনের ইচ্ছা যেন পূরণ হয়, যত সমস্যা রয়েছে সেই সমস্যা যেন দূর হয়। আপনার উপর এবং আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বর তার কৃপা দৃষ্টি বজিয়ে রাখে, এটাই প্রার্থনা করছি। আপনারা সবাই ভালো থাকেন। তবে শেষ কথা বলবো, সবার জন্মছকে তো গ্রহের অবস্থান ভালো থাকে না। তো 7.5 চলছে, যাদের গ্রহের অবস্থান ভালো নাই, দাদা দিদি ভাই বন্ধু সবার উদ্দেশ্যেই বলছি, অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।